হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অফ স্ক্রিন ফুটবল। আজকে আমরা কথা বলবো বার্সাকে নিয়ে আবারও। তো বার্সার পারফরমেন্স কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হয়েছে। অ্যান্ড কোশ্চেন হচ্ছে যে কোম্যান কি তার সলিউশন খুঁজে পেয়েছে, যে ফর্মুলাটা সে খুঁজতেছিল এটা কি সে খুঁজে পেয়েছে, বা তার ইফেক্ট কতটুকু বা পজিটিভ যে বিষয়গুলো এটা নিয়ে একটু কথা বলবো আজকে। তো চলুন ভিডিও শুরু করি। আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করি আবারও রেগুলার আপডেট পাবেন। তো স্টে টিউন গাইজ। তো প্রথমে আমি বলবো যে পজিটিভ বিষয়টা, সেটা হচ্ছে নাম্বার 9 মার্টিন ব্রাথওয়েট। আর বিষয় হচ্ছে মার্টিন ব্রাথওয়েট দেখেন অনেক কন্ট্রোভার্সাল একটা সাইনিং ছিল, ইমার্জেন্সি সাইনিং ছিল বার্সার জন্য, 19 মিলিয়ন এরকম কিছু একটা ছিল। তো এই যে এদেরকে সাইন করা হয় এবং তাই কিন্তু কখনো রিয়েল যে অপরচুনিটি এটা কিন্তু দেওয়াই হয়েছিল না। বাট নাও ইট ইজ লাস্ট 3 থেকে 4 ম্যাচ তাকে কিন্তু এই সুযোগগুলো দেওয়া হচ্ছে এবং তার পারফরমেন্স দেখেন। ফার্স্ট অফ অল আপনি ট্রিঙ্কাওয়ের একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্কিং কে স্কোয়াড এখন, তো বা ট্রেনিং সব থেকে বেশি কে পরিশ্রম বেশি করে। তো এখানে ট্রিঙ্কাও কিন্তু মানে উইদাউট ব্লিঙ্কিং সে বলে যে মার্টিন ব্রাথওয়েট। তো আসলে সে তার ডেডিকেশনটা দেখাচ্ছে এখানে বার্সাকে। এবং দেখেন একটা প্রপার নাম্বার 9 থাকার যে বেনিফিটটা এটা কিন্তু আমরা এখন কোমান তার টিমে পাচ্ছে। দেখেন যখন একটা ক্রস আসতেছে তখন দেখেন কোমান এমন কোনো পজিশন দেখা যাচ্ছে যে যখন একটা ক্রস আসতেছে তখন ব্রাথওয়েট ওই 6 ইয়ার্ড বক্সের আশেপাশে থাকে, যেখানে একটা প্রপার নাম্বার 9 থাকে, বা এমন একটা জায়গায় তাকে পাবেন যেখানে ওই বলটা ইভেন্ট চলে যাচ্ছে, বা এমন কিছু প্লে যেখান থেকে আসলে ট্যাপিং যে গোলগুলো এগুলো কিন্তু নাম্বার 9-এর মেইন কাজ, যে ট্যাপিং গোলগুলো। তো এইসব পজিশনে কিন্তু আমরা মার্টিন ব্রাথওয়েটকে দেখতেছি। নট অনলি দ্যাট, আপনি যদি দেখেন যে কিন্তু বিহাইন্ড দ্য রানেও খুব ভালো কিছু রান দিচ্ছে। তারপরে যে ক্রসগুলো আসছে, স্পেশালি ক্রস, আমরা কিন্তু বার্সা থেকে সারা জীবনে ক্রস থেকে গোল করা নিয়ে স্ট্রাগল করতেছি, বা কর্নার থেকে গোল যেটা আছে এটা কিন্তু স্ট্রাগল করতেছি। বাট নাও ইট ইজ কিন্তু আমরা মার্টিন ব্রাথওয়েটকে পাচ্ছি ওই সব জায়গাতে। এবং মেইন যে ইফেক্টটা একটা নাম্বার 9 টিমে থাকার যে পজিটিভিটি, সেটা হচ্ছে যে সেই 6 ইয়ার যে বক্সটা আছে এখানে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো অকুপাই করা, বা এই জায়গাগুলোতে সে থাকা। আর যখনই সে এক্সট্রা একজন ওই নাম্বার 9 ওই প্লেসগুলোতে থাকতেছে তখন আসলে এখন আগে যেটা হতো, আগে তারা গ্রিজম্যানকে অ্যাজ এ নাম্বার 9 বা এরকম গেস করতো যে গ্রিজম্যান উইল বি দ্য ম্যান উইল ট্রাই টু স্কোর। বাট এখন দেখেন এখন কিন্তু গ্রিজম্যান এবং ব্রাথওয়েট দুইজনই আছে টিমে, এবং তারা কিন্তু এখানে একটা এক্সট্রা স্পেস করতেছে। কারণ দেখেন গ্রিজম্যানও রান দিচ্ছে, ব্রাথওয়েটও রান দিচ্ছে। তো এখানে তাদের জন্য বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কাকে কার্ড দিবে। তো এই কারণে বিষয়টা হচ্ছে বার্সার জন্য অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, যেখানে একটা ভালো কোনো বল বের হচ্ছে, যে কোনো একজন রান দিচ্ছে, বা যে কোনো একটা ক্রস আসতেছে যেখানে মার্টিন ব্রাথওয়েট কিন্তু হেড করতেছে, বা ট্যাপিং যে গোলগুলো আছে এগুলো কিন্তু করতেছে। দেখেন এই ট্যাপিং গোলগুলো কিন্তু আমরা গ্রিজম্যানও কিছু সুযোগ পেয়েছে এবং সে কিন্তু খুব একটা বেশি কাজে লাগাতে পারেনি এর আগে যেটা হয়েছে। এবং মার্টিন ব্রাথওয়েট কিন্তু এগুলো কাজে লাগাচ্ছে, কারণ দেখেন অ্যান্টোয়ান গ্রিজম্যান কিন্তু একজন প্রপার নাম্বার 9 নয়, সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের মতো প্লেয়ার ছিল অ্যাথলেটিকো মাদ্রিদে। এবং যখন একটা প্রপার নাম্বার 9 থাকবে সে কিন্তু ট্যাপিং গোলগুলো এক্সপার্ট হবে। আপনি যত ইজি পজিশনে দেবেন সে কিন্তু ট্যাপিং করতে ভুল করবে না, সে তার বল পায় তার লাগবেই। তো আমি বলবো যে মার্টিন ব্রাথওয়েট ফর্মে আসা এটা কিন্তু বিশাল একটা ইফেক্ট করছে আমার বার্সাকে। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সে রাইট প্লেসে থাকতেছে, সে ইম্পর্টেন্ট রান দিচ্ছে, এবং যেটা কোমানের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটাই আমি বলবো বর্তমানে অ্যাটাকিং যে বিষয়টা আছে এটা মোটামুটি স্যাটেল বা অনেকটাই ম্যাচিউর বলতে পারি আমি এখন, বিকজ অফ মার্টিন ব্রাথওয়েট। আর একটা বিষয় হচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে গ্রিজম্যানের ফর্মে আসা। দেখেন গ্রিজম্যানের স্ট্রাগল কিন্তু চলতেছে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, এবং তার যে ফর্মটা এখন ব্যাক করছে, বা তার যে রিসেন্ট পারফরমেন্স 4-5টা ম্যাচ চলে সে কিন্তু কনসিস্টেন্টলি মানে রেগুলার গোল করতেছে, এবং পারফরমেন্স কিন্তু মাচ বেটার হয়েছে। আপনি যদি লাস্ট লা লিগা ম্যাচটা দেখেন, আমার মতে এই সিজনে বেস্ট ম্যাচ, মেবি লাস্ট সিজনেরও বেস্ট ম্যাচ, কারণ এত ভালো পারফরমেন্স আমি বার্সার কাছে দেখি নাই। আপনি দেখেন যে কেমিস্ট্রিটা ছিল এটা অন্য লেভেলে ছিল। আমরা মেসি গ্রিজম্যানের কেমিস্ট্রি কিন্তু এর আগে দেখেছি, বাট এরকম কিছু ছিল না। আপনি দেখেন মেসি বল দিচ্ছিল, গ্রিজম্যান রান দিচ্ছিল এবং সে বলগুলো পাচ্ছিল। তারপরে মার্টিন ব্রাথওয়েট রান দিচ্ছিল, গ্রিজম্যান বল দিচ্ছিল বা মেসি বল দিচ্ছিল। তো যে এই যে বিষয়টা ছিল এটা আমাদের বেস্ট ম্যাচ ছিল লাস্ট 2 ইয়ার্স, এমন কিছু হবে, বা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ মেবি। কারণ এইখানে যে কেমিস্ট্রিটা দেখছি আমরা গ্রিজম্যান আর মেসির মধ্যে, এই কেমিস্ট্রিটাই কিন্তু আমরা খুঁজতেছি। কারণ এই কেমিস্ট্রি যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। তো দেখেন এমন কিছু না যে বার্সাই শুধু খারাপ পারফর্ম করতেছে, সব টিমই কিন্তু খারাপ পারফর্ম করতেছে। বিকজ অফ দিস করোনা ভাইরাসের কারণে কিন্তু অনেক ব্রেক গেছে, তারপরে দেখেন অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে। তো সব টিম কিন্তু স্ট্রাগল করতেছে, বাট এখনও কিন্তু বার্সা রিকভার করা সম্ভব। আমরা যে কেমিস্ট্রিটা দেখছি মেসি ও গ্রিজম্যানের জন্য, এটা যদি তারা কন্টিনিউ করতে পারে, বা প্রতি ম্যাচে যদি তারা এরকম কিছু করতে পারে, কেমিস্ট্রি তারা শো করতে পারে পিচে, ডেফিনেটলি আমরা বার্সার কাছে ভালো কিছু আশা করতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডিফেন্স। রামোস পিনগুয়েটা বার্সা বীর ডিফেন্ডার, এবং
3টা ম্যাচ স্টার্ট করছে 3টা ক্লিন শিট। আমার মধ্যে খুবই ইম্পর্টেন্ট এটা একটা বিষয়। দেখেন আমরা সেন্টার ব্যাক নিয়ে কিন্তু বিশাল একটা সমস্যা ছিলাম, আরও ইনজুড, পিকে ইনজুড, সবাই ইনজুড। এখন যদি লংলেট আর শুধুমাত্র কিন্তু অস্কার মিঙ্গুয়েটাই আছে টিমে, বাকি সবাই সেন্টার ব্যাক কিন্তু ইনজুড। হতে পারে যে আগামীকালকের যে ম্যাচটা আছে এটাতে হয়তো বা আরও ব্যাক করতে পারে, নাও করতে পারে, আই এম নট শিওর। হয়তো বা ইউভেন্টাসের সাথে ব্যাক করতে পারে, বা শোনা যাচ্ছে যে হি ইজ অলমোস্ট দেয়ার, যে কোনো ম্যাচ এখন তাকে আমরা দেখতে পারি। তো আমি যে বিষয়টা দেখতে খুব বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে অস্কার মিঙ্গুয়েটা আর আরোহর একটা পার্টনারশিপ। তারা কিন্তু বি টিমে অবশ্যই একটা পার্টনারশিপ আমরা দেখেছি, এবং এখন বিষয় হচ্ছে তারা সিনিয়র লেভেলে কেমন পারফর্ম করে। আমরা কিন্তু আরোহকে আলাদাভাবে যদি আমি আরোহর কথা বলি, তারা কিন্তু সে কিন্তু তার পারফরমেন্স আমার মতে খুবই ভালো, ইয়াং হিসেবে বা স্পিড আছে তার, সব দিক দিয়ে আমার আরোহ অনেক বেশি পছন্দের একটা ডিফেন্ডার। তারপর অস্কার মিঙ্গুয়েটা যে পারফরমেন্সটা করতেছে এখানে আমার মতে ডিজার্ভ সাম গেম টাইম। ইভেন যদি পিকে বা পুরোপুরি ফিট হয় বা উমটিটি পুরোপুরি ফিট হয়, এরপরেও কিন্তু অস্কার মিঙ্গুয়েটাকে ভালো একটা গেম টাইম দেওয়া উচিত, কারণ তার পারফরমেন্স আমার মতে লংলেট বা লংলেট বা পিয়ের কাছে কিন্তু হতাশ হয়েছে। দেখেন মানে ভুলভাল ট্যাকেল করছে বা ইয়েলো কার্ড, হলুদ কার্ড, এগুলো কিন্তু অনেক বেশি দেখতেছিলাম সিজনের শুরুতে। বাট অস্কার মিঙ্গুয়েটা কিন্তু তেমন কোনো ভুল করেনি। হ্যাঁ, একটা ভুল কিন্তু আমরা দেখেছিলাম, যেটা একটা মিস পাস ছিল ডেঞ্জারাস এরিয়ায়। বাট অ্যাজ এ ইয়াং ডিফেন্ডার সে কিন্তু এরকম ভুল করতে অ্যালাউ করা উচিত, কারণ তার সিনিয়র লেভেল এক্সপিরিয়েন্স অনেক কম। তো আমি যেটা বলবো যে হ্যাঁ, সেটাই যে অস্কার মিঙ্গুয়েটা কিন্তু বিশাল একটা পজিটিভ বিষয়, আরও একটা পজিটিভ বিষয়। তো আমার মতে বার্সা যে সমস্যাগুলো ছিল এটা মোটামুটি অনেকটাই কমে গেছে বলা যায়। বা এখন যে বার্সার জন্য যে সাইনিংগুলো খুব বেশি ইম্পর্টেন্ট জানুয়ারিতে, এটা আমি বলবো না, কারণ দেখেন যে টেম্পোরারি একটা বোর্ডের আন্ডারে সাইনিং করা ঠিক না, বা তারা হয়তো বা করবে না। অ্যান্ড বার্সা যেহেতু একজন নাম্বার নাইন এখন একজন মানে ইফেক্টিভ নাম্বার 9 মার্টিন ব্র্যাথওয়েট বলা যাচ্ছে, মানে যেভাবে পারফর্ম করতেছে সেভাবে করতে পারে, তাহলে কিন্তু আমাদের নাম্বার 9 সাইন করার দরকার হবে না। প্লাস গ্রিজম্যান কিন্তু ফর্মে আসতেছে, তারপর আসছে বলা যায়, গ্রিজম্যান ফর্মে আসছে। মেসি কিন্তু অনেকটা বলা যাচ্ছিল যে ওরকম ফর্মে নেই, বাট সেও কিন্তু দেখাচ্ছে সে কী করতে ক্যাপাবল, এবং সবাই কিন্তু জানতো যে ইন দ্য মিন টাইম মেসি উইল হিট দ্য গোল পোস্ট, এটা সবাই জানতাম। তো মেসি কিন্তু গোলগুলো করতেছে, বা লাস্ট ম্যাচটা দেখেন দিয়াগো ম্যারাডোনা একটা কপিক্যাট গোল করছে। তো এটা কিন্তু ভেরি ইমপ্রেসিভ, মেসির পারফরমেন্স, গ্রিজম্যানের পারফরমেন্স, মার্টিন ব্র্যাথওয়েটের পারফরমেন্স। আর একটা বিষয় রিকি পুচ লাস্ট ম্যাচে কিন্তু আমরা এই চ্যাম্পিয়ন্স লিগে ফেরোজ ফারাসের সাথে ম্যাচটায় 30 মিনিটের মতো সে গেম টাইম পাইছে। অনেকে বলতেছেন তার পারফরমেন্স ভালো না বা অ্যাভারেজ বলতেছেন। তো আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে রিকি পুচ কিন্তু গেম টাইমই পায় নাই, এবং তার মতো একজন ইয়াং ডিফেন্ডার যে পুরো সিজন ঠিকমতো গেম টাইম পাচ্ছে না, কামসিন আর আপনার মনে করেন যে এই 30 মিনিট যে গেম টাইম সে পেয়েছে এইখানে সে যেভাবে ইউজ করছে, এটা আমার মতে কোনোভাবেই ইজি না। সে 3টা কি পাস দিছে এবং 3টা থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাদের কাছে বর্তমানে কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। ডিয়ং হোল্ডিং মিডফিল্ডে, পিয়ানেচো ক্রিয়েটিভ বাট ওই লেভেলে না। বাট আমার মধ্যে রিকি পুচ আমাদের জন্য ওই ক্রিয়েটিভ মিডফিল্ডার হতে পারে, কারণ দেখেন যে ক্রিয়েটিভ মিডফিল্ডার কাজ যে হচ্ছে কি পাসগুলো দেওয়া, যেখানে সে ফরওয়ার্ডকে খুঁজে পাবে এমন কোনো ডেঞ্জারাস এরিয়াতে। তো আমার মতে যে 3টা সে পাস দিছে, এটাতে আমার মতে এটা সে রিফ্লেক্ট করছে যে সে কোনটার ক্যাপাবল, সে কী করতে ক্যাপাবল। আর ডেফিনেটলি রিকি পুচকে হতাশ হওয়ার কিছু নেই। ডেফিনেটলি তাকে যদি সুযোগ দেওয়া হয় সে অবশ্যই ভালো পারফর্ম করবে, এটা আমার কোনো ডাউট নেই এটা নিয়ে। তো মোটামুটি এখন বলা যায় যে কুমানের যে বিষয়টা আছে বা কুমানের যে টিমটা, এটা মোটামুটি এখন স্টেবল একটা পজিশনে আছে। আর ডিফেন্স থেকে শুরু করে ডিফেন্সে আমরা যে রিপ্লেসমেন্টগুলো পেয়েছি বা বলা যায় যে হাতে যাচ্ছিলো, এটা নিয়েই একটা স্টেবল টিম করার চেষ্টা করছি কুমান। এবং আমার মতে বর্তমান যে অবস্থায় আছে বলা যায় যে একটা ভালো কিছু আমরা আশা করতে পারি যদি এভাবে কন্টিনিউ করতে পারে। অ্যান্ড ডেফিনেটলি অনেকেই লালিগার আশা ছাড়িয়ে দিয়েছিলেন, আমিও একটা পোস্ট করছিলাম যে লস্ট অফ লালিগা আফটার ডিফিট অফ অ্যাথলেটিকো মাদ্রিদ। বাট সিজন কিন্তু এখনও শেষ না, অনেক কিছু হতে পারে, টুইস্ট অ্যান্ড টার্ন কিন্তু এখনও আছে। কালকে কিন্তু সেভিয়ার সাথে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ আছে, তো দেখা যাক তারা কেমন পারফর্ম করে। আশা করি বার্সা স্টিল লা লিগা জিততে পারবে অ্যাটলিস্ট। সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ গাইজ অ্যান্ড স্টে টিউন।